মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠাবাড়িটা। রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে, কিন্তু বইয়ে মন বসাতে পারল না। কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি, ওপারে বাঁশবন, আমবন, বহুকালে। ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে। একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে, খুব নির্জন। পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখা টেখার পক্ষে বেশ জায়গা নেই। তাদেরই পৈতৃক বসত বাড়ি বটে, তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি, কেউ বাস করেনি। রাধামোহনের বাবা শ্যামকান্ত চক্রবর্তী তাঁর বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান। মেদিনীপুরে তার মামার বাড়ি। সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন। স্বগ্রামে যে একেবারেই আসেননি তা নয়, তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন। অত বড় পসারওয়ালা উকিল থাকলে তার চলত না। গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল, তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে, কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চালাবার কোনো উপায় হয় না। যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না। বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয়, নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পসারে বসেছে। এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে। পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাণুজ্যে দুদিন খুব দেখাশোনা করছেন। তিনি জোর করে তাঁর বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন, নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে, এই ঠিক করেই এসেছিল। ভৈরব বাণুজ্যের বড় ছেলে কেষ্ট এসে বলল, দাদা চা খাবেন, চলুন। তুই বরং এখানেই নিয়ে আয় কেষ্ট। সন্ধেবেলাটা নদীর ধারে বেশ লাগছে। আচ্ছা, সেই ভালো। গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করেছে, ভালোবেসেছে। বৃদ্ধ লোকেরা বলেছে, আহা তুমি শ্যামাকান্ত ছেলে, কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে? আমরা তো মরিনি এখনো, এসো আমাদের বাড়ি। রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ। কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। তারপর রাধামোহন আবার একলা। অন্ধকার রাত্রি, মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে। রাধামোহন বসে বসে ভাবছে, এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা কেন তৈরি করেছিলেন এখানে? সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি। অনেক পয়সা রোজগার করেছেন বটে, কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের। এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে? কি কাজে আসছে এখন? আচ্ছা, সুরকির কলওয়ালারা বাড়িটা নেবে, তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায়। খুট করে কিসের যেন শব্দ। রাধামোহন দেখল 10-11 বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ার আড়াল থেকে উঁকি মারছে। ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে, বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে, সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই। ভৈরব বাণুজ্যে একবার ছেলে পাঠায়, একবার মেয়ে পাঠায়। খুব যত্ন করছে বটে। ও বলল, কি খুকি, ভাত হয়েছে বুঝি? একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ালো। তোমার নাম কি? লক্ষ্মী। বাহ, বেশ নাম। তা পড়াশুনো করো? গান জানো? না। রাধামোহন হেসে বলল, তবে তো মুশকিল দেখছি। বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে। রান্না? বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে। যাক, ওই একটা গুণ তোমার রয়েছে। তা কি কি রান্না জানো? তা সব। সব? বাহ, তুমি তো খুব ভালো। বসো। না, বসবো না। কেন, কাজ আছে? না। তবে বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো। যাচ্ছি। ভাত হয়েছে? তোমার খুব খিদে পেয়েছে না?
যাও খেয়ে এসো। রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছনে ফিরে দেখল খুকি কখন চলে গিয়েছে। সে একটু পরে বাড়ুজ্যে বাড়িতে খেতে গেল। ভৈরব বাড়ুজ্যে বললেন, এসো বাবাজি, এসো এসো, রান্নাও হয়ে এলো প্রায়। রাধামোহন বলল, হ্যাঁ, আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে। খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো। একা নির্জন বাড়িতে তার বেশ লাগে। তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন। এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন। তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে। আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ভেদে বাস করছেন, দেশকে ভুলে। গভীর রাত্রে ঘুমের ঘোরে সব পূর্বপুরুষরা যেন এসে অনুযোগ করেন, কেন আমাদের ছেড়ে চলে গেলে, কি করেছিলাম আমরা। পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত রইল। সারাদিন কাটল সেভাবে। রাত্রে বারান্দাতে বসেছে, আবার সেই খুঁকিটি এসে দরজার আড়ালে দাঁড়াল। প্রথমবার রাধামোহন টের পায়নি। বড় লাজুক মেয়ে, নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায়। রাধামোহন বলল, ও খুকি, ভাত হয়েছে নাকি? আজ দেরি হবে গো, মাংস রান্না হচ্ছে তো তোমার জন্য। সত্যি? তবে তো আজ ফিস্টের ব্যবস্থা দেখছি। ও, তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না? ভোজ যাকে বলে, কি বলো? খুকি হেসে বেশ মেয়ে, বেশি কথা বলেন, শান্ত সলজ্জ ব্যবহার। রাধামোহন বলল, তোমার মামার বাড়ি কোথায় খুকি? ভুলে গিয়েছি গো। সে কি, ভুলে গেছি কিরকম? সেখানে যাও না? খুকি ঘাড় নেড়ে বলল, না। রাধামোহনের হাসি পেল খুকির কথায়। বেশ নিঃসংকোচ ভাব ওর। খুকি আবার বলল, তুমি একা এসেছো কেন? রাধামোহন হাসতে হাসতে বলল, কেন বলো তো? বৌজিদের নিয়ে এসো, এত বড় বাড়ি পড়ে আছে, উন্নত করুক। তোমার তাই ইচ্ছে? খুব, আমি তো তাই চাই। কেন? কতকাল এ বাড়ি এমনই পড়ে আছে, কেউ পিদিম দেয় না। এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো। এতটুকু মেয়ের মুখে এমন কথা! পাকা গিন্নির মুখ। ও কৌতুকের সঙ্গে বলল, আহারে, তোমার তাতে খারাপ লাগে? বাহ, লাগবে না? তোমরা সবাই এসো, বাড়িতে শাক বাজুক, সন্ধ্যের পিদিম দেওয়া হোক। কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল, তোমার বুঝি খুব খিদে পেয়েছে না? বহু রাত হয়ে গেল। না না, এমন আর কি বেশি রাত। তোমার তো আবার সকালে খাওয়া অভ্যেস। বাবা, তুমি কি করে জানলে? অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল, কোনো উত্তর এলো না। একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল, ভালো লাগে, বড্ড ভালো লাগে। রাধামোহন ওর দিকে চেয়ে বলল, কি ভালো লাগে? এই যে তুমি আজ এসেছো, কেউ তো কখনো আসে না এ বাড়িতে। তুমি যাও, হ্যাঁ যাও, মাংস রান্না হয়ে গিয়েছে। হয়ে গেছে? তুমি কি করে জানলে? আমি জানি যে। যাও যাও না তুমি। দাঁড়াও দাঁড়াও, আমি মুখটা ধুয়ে আসি, তারপর একসঙ্গে যাব, কেমন? মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না। চঞ্চল মন ছেলে মানুষের, আগেই চলে গিয়েছে। বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলে, হাসতে হাসতে প্রাণ যায়। ভৈরব বাড়ুজ্যে ওকে দেখে বলল, এসো এসো বাবাজি, এই তো তোমাকে ডাকতে পাঠাচ্ছিলাম গো। আজ একটু বেশি রাত হয়ে গেল, একটু মাংস নেওয়া হলো আজ। বলি, রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে? পারে না। আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে, সে আমার ভাগ্যি গো, নইলে ওদের অভাব কি বলো তো। তাই আজ। রাধামোহন সলজ্জ ভাবে বলল, ছি ছি, না না না, সে কি কথা? যা জুটবে তাই খাবো। আমাকে পর ভাবেন নাকি কাকা? আমি তো বাড়ির ছেলে। পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির। এসো খুকি, এসো।
তোমার কথাই ভাবছিলাম। খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে দুলিয়ে বলল, কেন আমি জানি তুমি জানো? জানি কিন্তু বলবো না। রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে। তবে সে আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলামকাঠির বাজার থেকে। ইসলামকাঠির সন্দেশ সে অঞ্চলে বিখ্যাত। অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে। রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্য। খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল, সেটা আর হলো কই। তবুও রাধামোহন বলল, না, তুমি জানো না। বলো তো কি? খুকি মৃদু মৃদু হেসে বলল, আমি জানি গো, জানি আমি। ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করল না এ নিয়ে। ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল। অমূল্যটা আচ্ছা তো, পাড়া গায়ে লোকের পেটে কোনো কথা থাকে না। খুকি আবদারের সুরে বলল, কই দাও, আমাকে সন্দেশটা দাও। রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল, কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না। চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে। ওর ধরন বড় আশ্চর্য রকমের। আহারের সময় ভৈরব বাণুজ্যের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল। বলল, খুকি বড় লাজুক, তখন চলে এলো। ওকে একটু এই ভৈরব বাণুজ্য হেসে বলল, খুকি তোমার বাড়ি গিয়েছিল বুঝি? রোজই যায়, গল্প সল্প করে। ও তাই নাকি? হ্যাঁ, ও একটু লাজুক, খুব ছেলে মানুষ তো। পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান। রাধামোহন বলল, কাল তুমি অমন করে চলে গেলে কেন? আমি ভারী রাগ করেছিলাম কিন্তু। খুকি হেসে চুপ করে রইল। বলছি, সন্দেশ খেয়েছিলে? যখন তুমি বললে তখনই তো আমার খাওয়া হয়ে গেল। পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বলল, তুমি এই এসেছো, আমার কত ভালো লাগছে। বাড়িতে পিদিম জ্বলছে। আসলে একা একা কারোর ভালো লাগে বলো? শহরে যাবে? চলো আমার সঙ্গে। আমার এখানেই ভালো। ওসব আমার ভালো লাগে বুঝি? বাড়ি কত বায়োস্কোপ, কত খাবার দাবার। হগে, আমার তাতে কি? তুমি আবার আসবে বলো? নিশ্চয়ই আসবো, কেন আসবো না? কই, এতদিন তো আসোনি। ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জ্বলেনি তো। আচ্ছা, আমি আজ আসি। তুমি তো মঙ্গলবারে যাবে তাই না? রাধামোহন একটু আশ্চর্য হল। মঙ্গলবার সে যাবে বলেছিল ভৈরব বাণুজ্যকে? ভৈরব কাল আবার বাড়িতেও গল্প করেছে। তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা যোগে স্বগ্রামে ফিরল বটে, কিন্তু ভৈরব বাণুজ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা হলো না। ঘরে চিড়ে ছিল, তাই খেয়ে রাত কাটাল। পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে, ভৈরব বাণুজ্য এমন সময় এসে বললেন, বাবাজি, কাল কত রাত্রিরে এলে, খেলে কোথায়? দেখো তো, আমাদের ডাকা তোমার উচিত ছিল কিনা? তুমি তো ঘরে ছিলে। এত লজ্জা কেন করো বলো তো? ছি 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 ছি। রাধামোহন বলল, আপনার খুকিটিকে একবার ডেকে দিন না। বেশ বেশ, এখনই ডাকছি, দাঁড়াও। ওরে, এটা নিয়ে আয় না। একটু পরে একটি 8 বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বাণুজ্য সেখানে নিয়ে এলেন। রাধামোহন বলল, না না, এই খুকি তো নয়, এর দিদি। ভৈরব বাণুজ্য বললেন, আরে এই দিদি তো বিয়ে হয়ে গেছে, সে তো শ্বশুর বাড়ি আছে। ও, তুমি তাকে দেখোনি বুঝি? তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে? না না, আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে টেয়ে নেই। তবে অন্য কোনো মেয়ে, কিন্তু না 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 না, আর কোনো মেয়ে তো এ পাড়ায় নেই ও বয়সের। 2 ঘর তো মোটে ব্রাহ্মণের বাস। বয়স কত? রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল। বলল, ওর হ্যাঁ, মনে পড়েছে। ওর নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মী লক্ষ্মী, সেটা আবার কে? না না না, ও নামের মেয়ে তো এই গ্রামে নেই।
তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি। নামটা শুনতে ভুল হতে পারে, কিন্তু সে খুকিটি কে? সে তো আর ভুল হবে না। কই বাবাজি, কিন্তু কি বলছো বলো তো? আমি তো বুঝতে পারছি নি। ও বয়সের ও নামের মেয়ে আমাদের পাড়ায় তো কেউ নেই। যাই হোক, আমি আসি। রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল। আশ্চর্য ব্যাপার, খুকি বা আর দেখা করতে এলো না কেন? স্বগ্রাম থেকে ফেরবার 2 বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে। সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে কোথায় যেন দেখেছে। পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন, ও বাবা, একে তুই দেখবি কোথায়? ও তো আমার ছোট বোন, তোর ছোট পিসি। 12 বছর বয়সে মারা যায়। তখন তুই কোথায়? তোর মার বিয়েই হয়নি। আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি। তারপর পিসিমা যেন কতকটা আপন মনেই বললেন, আহা, একটু একটু মনে হয় ওকে, জানিস? বেশ দেখতে ছিল। সে আজ 40 বছরের কথা। তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো। দেশের বাড়িতে যাওয়াই হয়নি। বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম, সেও আজ 20 বছর আগের কথা। রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে। হঠাৎ মনে পড়াতে বলল, ছোট পিসিমার নাম কি ছিল? পিসিমা উত্তর দিলেন, লক্ষ্মী। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুরার বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা কিন্তু আরামেই হয়। এই রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠলাম। ছাদের কার্নিশের কাছে কালো একটা মূর্তি। ওদিকে সারা পাড়া আঁধার কালো। নিশুতি রাতে শুনশান নিরিবিলি ছাদে কালো হয়ে কেউ দাঁড়িয়ে থাকাটা তো কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, এবং ছাদও আইনত আমার, অতএব চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর তো আর সে গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয় ভয় বললুম, কে? আমিটাকে সেটাই তো বুঝতে পারছি না স্যার। তার মানে আমার নাম ধাম কিছু মনে পড়ছে না স্যার। চালাকি হচ্ছে? অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে কথাটা শুনুন আমার স্যার। কোনো কথা শুনতে চাই নেই। তুমি ছাদে উঠলে কি মতলবে? হ্যাঁ, আগে বিশ্বাস করুন। চুপ! চোরের হালচাল দেখে তখন আমার জোর বেড়ে গেছে। বললুম, তুমি নিশ্চয়ই পাইপ বেয়ে ছাদে উঠেছো চুরির মতলবে। দাঁড়াও দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি, দাঁড়াও। স্যার স্যার বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোশমিন কালেও চোর নই, চোরের বাস্তুত ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। কান্নাকাটি শুনে বললুম, সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছো কেন? আর কিভাবেই বা উঠেছো? নেকা। এই যে 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথাটা ফাঁস না করলে এইসা রাম চেঁচানি চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠিসোটা নিয়ে এসে তোমায় রাম ঠ্যাঙানি ঠ্যাঙাবে। লোকটা বেজায় ঘাবড়ে গেল। এবার ভ্যাঁ করে কেঁদে বলল, ওরে বাবা, তাহলে তো আমি আবার মারা পড়বো। ভ্যাঁ করে কেঁদে বলল, আবার মারা পড়বে মানে? কবার মারা পড়েছো? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। লোকটা আবার কোঁত কোঁত করে নাক ঝাড়লো। বাবা, এই একবারই যা কষ্ট পেয়েছি, আর মরতে হলে। উফ, ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। বুঝলেন না স্যার? মোটেও না। আজ সন্ধ্যাবেলা আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলুম। আচ্ছা মনে পড়ছে ওইটুকু। বলো কি হে? তারপর 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 আর কি, মরে গেল। মরে গেলে? মরে যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছো কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে। ওয়েট 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 তুমি তুমি বলতে চাইছো যে তুমি বলবেন না স্যার, বলবেন না, বলবেন না, বলবেন না, বলবেন না। শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই স্যার। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। এতক্ষণে আমার গায়ে কাঁটা দিল। আসতে বললুম,
তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। আমি যে সবে ওদের একজন হয়েছি স্যার, নতুনদের এলে যা হয়। আমার সন্দেহ ঘুচে গেল। তাহলে যা ভেবেছি তাই। এখন মাথাটা ঠিক রাখা দরকার, সাবধানে কথা বলা উচিত। বললুম, দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। এই, তোমার কি মাথা খারাপ? তার চেয়ে বরং ওই যে দেখছো, ওই যে চিনু বাবুদের চিলে কোঠা দেখতে পাচ্ছ তো? ওরে বাবা, হাসপাতালের মর্গ থেকে প্রথমে তো ওখানে গিয়েছিলুম। ওখানে যে একটা বড় বাবুর আস্তানা, যেমন তুম্ব চেহারা তেমনি গলার আওয়াজ, পিস্তল তুলে বলে পাকড়ো পাকড়ো। বুঝেছি। চিনু বাবুর বাবা এক সময় পুলিশের দারোগা ছিলেন, তা এখন কি করতে চাও তাই বলো। আমার ঘুম পাচ্ছে। আপনি শুনবেন স্যার, শুয়ে পড়ুন। আর তুমি? বসে ভাবি, ভেবে দেখি আমি কে। না না না, সেটা কোনো কাজের কথা হলো না। তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? তা পাচ্ছি বই কি। ভয় পাবেন না দয়া করে, কারণ আমার নিজেকে নিজেই ভয় করছে। হ্যাঁ, কেন কেন? বুঝলেন না, আমি টাটকা মরেছি তো, এখনো ধাতস্থ হয়নি কিছু। দেখতে পাচ্ছেন না স্যার, এখনো ওর শরীরই পর্যন্ত হতে পারিনি। শরীরটাকে যতবার ছেড়ে ফেলার চেষ্টা করছি তত এসে পেয়ে বসছে। এই দুঃখেই তো কাজ ছিলুম তখন। চেষ্টা করে দেখো। আপনি শুয়ে পড়ুন, দেখি কি করা যায়। অগত্যা আমি শুয়ে পড়লাম, কিন্তু কাত হয়ে চোখ রাখলাম ওদিকে। লোকটা একটু পরেই হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো। একসময় থামলো, ফোঁস করে শ্বাস ফেলতে থাকলো ক্লান্ত হয়ে। আমি বললাম, ও কি করছো হে? আগে অদৃশ্য হওয়ার চেষ্টা করছিলাম, পাচ্ছি না। আরে পারবে পারবে, আবার শুরু করো। করবো, কিন্তু গলা যে শুকিয়ে গেল, বড্ড তেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার। হ্যাঁ, তা খাওয়াবো, কিন্তু একটা কথা দিতে হবে বাপু। অশরীরী মানে ওই অদৃশ্য হতে পারলে এই ছাদ ছেড়ে চলে যেতে হবে। দিচ্ছি স্যার, চলে যাবো কোথাও। আমি জল আনতে গেলাম। এক গিলাস জল নিয়ে ছাদে এসে ডাকলাম, কই হে, জল নাও। কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলাম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লাম নিশ্চিত। কিন্তু লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়ে যেতেও পারি।